আমার জ্বর হলে মাঝরাতে যখন শ্বশুরজি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন, ডাক্তার চেক আপ করার সময় তিনি আমার হাত এমনভাবে ধরে রাখলেন যেন আমি তার স্ত্রী, এবং ফেরার পথে গাড়িতে বসে এমন কিছু বললেন যা শুনে আমার পুরো শরীর অন্যরকম হয়ে গেল। সেদিন রাত ২টার সময় হঠাৎ আমার প্রচণ্ড জ্বর এলো। শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি। আমার স্বামী গভীর ঘুমে ছিল। ডাকাডাকি করেও জাগালাম না। আমি বাথরুমে গিয়ে মাথায় পানি ঢাললাম, কিন্তু কোনো কাজ হল না। শ্বশুরজি হঠাৎ আমার ঘরের দরজায় নক করলেন। জিজ্ঞেস করলেন, বৌমা, তুমি কি ঠিক আছো? আমি পানি খেতে উঠেছিলাম, তোমার পায়ের শব্দ শুনলাম। আমি দরজা খুললাম। তিনি আমার কপালে হাত দিয়ে বললেন, তোমার তো প্রচণ্ড জ্বর, চলো এক্ষুনি হাসপাতাল যাই। ১৫ মিনিটে আমরা নিকটস্থ ক্লিনিকে পৌঁছলাম। ডাক্তার আমাকে দেখতে শুরু করলেন। শ্বশুরজি পুরো সময় আমার পাশে দাঁড়িয়েছিলেন। যখন ডাক্তারে ইঞ্জেকশন দিচ্ছিলেন, তিনি আমার হাত শক্ত করে ধরে রাখলেন, এমনভাবে ধরলেন যেন আমি তার একান্ত কেউ। ডাক্তার বললেন, আপনার স্ত্রীকে অনেক যত্ন নিতে হবে, দুর্বল হয়ে গেছে। আমি সংশোধন করতে যাচ্ছিলাম, কিন্তু শ্বশুরজি আগেই বললেন, হ্যাঁ ডাক্তার, আমি পূর্ণ যত্ন নেব। আমি তার দিকে তাকালাম, কিন্তু তিনি চোখ এড়িয়ে গেলেন। ফেরার পথে গাড়ি চালাতে চালাতে তিনি বললেন, তুমি জানো, তোমাকে এভাবে অসুস্থ দেখে আমার বুক ফেটে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল তোমার কষ্ট আমি নিজের শরীরে নিয়ে নিই। আমি চুপ করে শুনছিলাম। তিনি গাড়ি রাস্তার পাশে থামালেন, আমার দিকে ঘুরে বসলেন। বললেন, আমি আর লুকাতে চাই না। আমার ছেলে তোমার প্রতি যতটা উদাসীন, আমি ততটাই তোমার প্রতি আকৃষ্ট। প্রতিটা মুহূর্তে তোমাকে ভাবি। আমার শ্বাস বন্ধ হয়ে এলো। তিনি চালিয়ে গেলেন, আমি জানি সমাজ কি বলবে, কিন্তু আমি পরোয়া করি না। আমি চাই তুমি আমার স্ত্রী হও, আমার একান্ত সঙ্গী। তোমাকে রাজকন্যার মতো রাখব, শুধু একবার বলো তুমি রাজি আছো কিনা। আমার বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হল। কোথায় যেন একটা সুখের ঢেউ বয়ে গেল। গোপনে মনে মনে ভাবলাম, এমন কেউ যদি সত্যিই আমার যত্ন নিত। কিন্তু সাথে সাথেই মাথা নেড়ে বললাম, বাবা, আপনি ভুল করছেন, এটা কখনো হতে পারে না। আমি আপনার ছেলের বউ। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোম্যাটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেনগুপ্ত। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রুদ্রনীল সেনগুপ্ত। বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রোহন আর তিয়াশা। রোহন ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তিয়াশা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমার শ্বশুর বিমলেন্দু সেনগুপ্তের বয়স ৫৭ বছর। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আমার শাশুড়ি মারা গেছেন ৫ বছর আগে। তারপর থেকে বাবা আমাদের সাথেই থাকেন। একদম একা হয়ে গিয়েছিলেন তিনি। সেই রাতের ঘটনার পর থেকে বাড়িতে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হল। শ্বশুরজি আমার দিকে তাকাতেন না সরাসরি। আমিও যতটা সম্ভব তার থেকে দূরে থাকার চেষ্টা করতাম। কিন্তু আমার মনের ভেতরে একটা অস্থিরতা কাজ করছিল। আমার স্বামী রুদ্রনীল তার অফিসের কাজে সবসময় ব্যস্ত থাকে। সকাল ৮টায় বের হয়ে রাত ১০টার আগে ফেরে না। ফিরেও ল্যাপটপ নিয়ে বসে থাকে। আমার প্রতি তার কোনো সময় নেই, কোনো আগ্রহ নেই। বিয়ের ১০ বছরে এই সম্পর্ক একটা রুটিনে পরিণত হয়ে গেছে। কিন্তু শ্বশুর যে আলাদা। তিনি সকালে উঠে আমাকে চা বানিয়ে দেন, আমি রান্না করার সময় এসে দাগান, গল্প করেন, আমার ছোটবেলার কথা জানতে চান, আমার পছন্দ অপছন্দ মনে রাখেন। আমি যখন ক্লান্ত থাকি তিনি বাজার করে আনেন, বাচ্চাদের স্কুলে নিয়ে যান। এই সব ছোট ছোট জিনিস আমার মনে একটা প্রভাব ফেলছিল। আমি নিজেকে বারবার বোঝাতাম যে এটা ঠিক না, তিনি আমার শ্বশুর। কিন্তু মন তো আর শোনে না। সেই রাতের পর থেকে প্রায় ২ মাস কেটে গেল। একদিন সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না। রুদ্রনীল অফিসে, রোহন বন্ধুদের সাথে বাইরে, তিয়াশা তার পিয়ানো ক্লাসে। শুধু আমি আর শ্বশুরজি বাড়িতে। আমি রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিলাম। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল। আমি একটু ভয় পেয়ে গেলাম। তখনই শ্বশুরজি মোবাইলের টর্চ জ্বালিয়ে রান্নাঘরে এলেন। ভয় পেও না বৌমা, আমি আছি, চলো মোমবাতি জ্বালাই, তিনি বললেন। আমরা ড্রয়ার থেকে মোমবাতি বের করে জ্বালালাম। পুরো বাড়িতে মোমের আলো ছড়িয়ে পড়ল। একটা রোমান্টিক পরিবেশ তৈরি হল। আমি আবার রান্নাঘরে ফিরে এলাম। শ্বশুরজি পেছন থেকে এসে দাঁড়ালেন। বললেন, মিতালি, আমি সেই রাতে যা বলেছিলাম সেটা ভুলে যেতে পারছি না। তুমি কি একবারও ভেবেছ? আমি চুপ করে রইলাম। তিনি আমার কাঁধে হাত রাখলেন, বললেন, আমি জানি এটা ভুল,
কিন্তু আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। আমার ছেলে তোমার কদর করে না, কিন্তু আমি করি। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি ঘুরে তার দিকে তাকালাম, বললাম, বাবা, এটা আমাদের পরিবার ভেঙে দেবে। আমি এটা করতে পারব না। তিনি আমার চোখ মুছে দিয়ে বললেন, আমি তোমাকে কোনো জোর করছি না, কিন্তু আমার অনুভূতি তো লুকাতে পারছি না। প্রতিদিন তোমাকে দেখি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে থাকি। হঠাৎ বিদ্যুৎ ফিরে এলো, আলো জ্বলে উঠল। আমরা দুজন আলাদা হয়ে গেলাম। ঠিক তখনই তিয়াশা ফিরে এলো, চিৎকার করে বলল, মা, আমি ফিরে এসেছি। আমি দ্রুত চোখ মুছে স্বাভাবিক হবার চেষ্টা করলাম। তিয়াশা রান্নাঘরে এসে বলল, মা, তুমি কাঁদছিলে, চোখ লাল কেন? আমি হেসে বললাম, আরে না মা, পেঁয়াজ কাটছিলাম, তাই চোখ জ্বালা করছে। তিয়াশা বিশ্বাস করল। দাদুর ঘরে গেল তাকে দেখতে। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। বারবার শ্বশুরজির কথা মনে পড়ছিল, তার ভালোবাসার কথা, তার যত্নের কথা। আমার মন বলছিল একটা কথা, আর মস্তিষ্ক বলছিল আরেকটা কথা। পরের দিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম যে এই পরিস্থিতি থেকে বের হতেই হবে। আমি রুদ্রনীলকে বললাম যে আমি কয়েকদিন আমার মায়ের বাড়ি যাব। রুদ্রনীল খুব সহজেই রাজি হয়ে গেল, তার কাছে এটা কোনো ব্যাপারই না। আমি তিয়াশাকে নিয়ে আমার মায়ের বাড়ি চলে গেলাম। রোহন তার হোস্টেলে থাকে, শুধু রুদ্রনীল আর শ্বশুরজি বাড়িতে রইল। মায়ের বাড়িতে গিয়ে আমি একটু শান্তি পেলাম, কিন্তু মন থেকে শ্বশুরজির কথা যাচ্ছিল না। তিনি প্রতিদিন ফোন করতেন, জিজ্ঞেস করতেন কেমন আছি, খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে কিনা, তিয়াশা ভালো আছে কিনা। 1 সপ্তাহ পর আমি বাড়ি ফিরলাম, কিন্তু বাড়ি ফিরে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। শ্বশুরজি খুব অসুস্থ হয়ে পড়েছেন, তিনি বিছানায় শুয়ে আছেন। রুদ্রনীল বলল, বাবা 3 দিন ধরে কিছু খাচ্ছে না, শুধু শুয়ে থাকে। আমি দ্রুত শ্বশুরজির ঘরে গেলাম, তাকে দেখে আমার বুক ফেটে গেল। তিনি কত দুর্বল হয়ে গেছেন। আমি তার পাশে বসলাম, হাত ধরলাম, বললাম, বাবা, আপনার কি হয়েছে? তিনি চোখ খুলে আমার দিকে তাকালেন, খুব ক্ষীণ স্বরে বললেন, তুমি চলে গিয়েছিলে, আমি ভাবলাম আমার কারণে তুমি কষ্ট পাচ্ছ, তাই আমি ঠিক করেছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি বললাম, না বাবা, আপনি কোথাও যাবেন না, আপনি অসুস্থ, আমি আপনার সেবা করব। পরের কয়েকদিন আমি শ্বশুরজির পুরো যত্ন নিলাম, তাকে খাওয়ালাম, ওষুধ দিলাম, তার সাথে গল্প করলাম। আস্তে আস্তে তিনি সুস্থ হতে লাগলেন। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম না এটা কি ভূত, নাকি আমার মনের ভুল। আমি কাউকে বলতে পারছিলাম না, কারণ কেউ বিশ্বাস করবে না। একদিন আমি আমার এক বান্ধবীকে বললাম। সে শুনে বলল, মেহের, তুমি হয়তো মানসিক চাপে আছো, তাই এসব দেখছ। তুমি একজন মনোবিদের কাছে যাও। আমি বললাম, না, আমার কোনো মানসিক সমস্যা নেই, আমি যা দেখছি সেটা সত্যি। কিন্তু সে আমার কথা বিশ্বাস করল না। আমি হতাশ হয়ে পড়লাম। আমি ভাবলাম হয়তো আমি সত্যিই পাগল হয়ে যাচ্ছি, কিন্তু না, আমি জানতাম আমি পাগল নই। আমি যা দেখছি সেটা সত্যি। তারপর একদিন আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি শ্বশুরজির সাথে সরাসরি কথা বলবো। আমি তাকে সব বলবো, দেখি তিনি কি বলেন। একদিন বিকেলে আমি তার রুমে গেলাম। বললাম, বাবা, আমি আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তিনি বললেন, বলো। আমি বললাম, গত কয়েকদিন ধরে মাঝরাতে আমার রুমে আপনাকে দেখতে পাচ্ছি। আপনি আমার বিছানার পাশে দাঁড়িয়ে থাকেন, কিন্তু স্বামীকে ডাকলেই আপনি অদৃশ্য হয়ে যান। শ্বশুরজি আমার দিকে অবাক হয়ে তাকালেন, বললেন, কি বলছো তুমি? আমি তো রাতে আমার রুম দেখে বের হই না। তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখছ। আমি বললাম, না বাবা, আমি স্বপ্ন দেখছি না, আমি সত্যি আপনাকে দেখছি। তিনি গম্ভীর হয়ে গেলেন, বললেন, তুমি কি বিশ্বাস করো অতিপ্রাকৃত কিছুতে? আমি বললাম, আমি জানি না, কিন্তু যা ঘটছে সেটা স্বাভাবিক না। তিনি মাথা নাড়লেন, বললেন, আমি তোমাকে একটা গোপন কথা বলবো, কিন্তু তুমি কাউকে বলবে না। আমি মাথা নাড়লাম, বললাম, বলুন। তিনি বললেন, আমার মনে হয় আমি ঘুমের মধ্যে হাঁটি। ডাক্তারি ভাষায় এটাকে স্লিপ ওয়াকিং বলে। আমি রাতে ঘুমের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু সকালে উঠে আমার কিছু মনে থাকে না। আমি অবাক হয়ে বললাম, সত্যি? তিনি মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, আমার এই সমস্যা অনেক দিনের। তোমার শাশুড়িমা জীবিত থাকতে তিনি আমাকে সামলাতেন। তিনি মারা যাবার পর আমি আবার এই সমস্যায় ভুগতে শুরু করেছি। আমি বললাম, তাহলে আপনি চিকিৎসা নিচ্ছেন না কেন? তিনি বললেন, আমি চিকিৎসা নিয়েছিলাম, কিন্তু খুব একটা লাভ হয়নি। ডাক্তার বলেছেন এটা মানসিক চাপের কারণে হয়। আমার স্ত্রীর মৃত্যুর পর আমি মানসিক চাপে আছি, তাই এই সমস্যা বেড়ে গেছে। আমি তখন সব বুঝতে পারলাম। শ্বশুরজি ঘুমের মধ্যে আমার রুমে আসছিলেন, কিন্তু তিনি জানতেন না
সকালে উঠে তার কিছু মনে থাকত না, তাই তিনি বলছিলেন তিনি আসেননি। আমি বললাম, বাবা, আপনাকে ডাক্তারের কাছে আবার যেতে হবে। এটা খুব বিপজ্জনক, আপনি ঘুমের মধ্যে কোথাও পড়ে যেতে পারেন, আঘাত পেতে পারেন। তিনি মাথা নাড়লেন, বললেন, তুমি ঠিক বলেছ, আমি ডাক্তারের কাছে যাব। পরের দিন আমরা একসাথে একজন মনোবিদের কাছে গেলাম। ডাক্তার শ্বশুরজির কথা শুনে বললেন, এটা স্লিপ ওয়াকিং ডিসঅর্ডার, এটা মানসিক চাপ আর একাকিত্বের কারণে হচ্ছে। আমি কিছু ওষুধ দিচ্ছি, এছাড়া আপনাকে থেরাপি নিতে হবে। শ্বশুরজি থেরাপি নিতে শুরু করলেন, ওষুধ খেতে লাগলেন, আর আমি তার সাথে আরও বেশি সময় কাটাতে লাগলাম। তার সাথে গল্প করতাম, তাকে বাইরে ঘুরতে নিয়ে যেতাম। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে লাগল। একদিন তিনি আমাকে বললেন, বৌমা, তুমি আমার জন্য অনেক কিছু করেছ, তোমার কারণে আমি অনেক ভালো আছি। তুমি শুধু আমার বৌমা নও, তুমি আমার বন্ধু। আমি হেসে বললাম, বাবা, আপনিও তো আমার বাবার মতো। সেই রাত থেকে শ্বশুরজি আর আমার রুমে আসেননি। তার স্লিপ ওয়াকিং সমস্যা অনেকটাই কমে গেল। আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরে এলাম। কিন্তু গল্প এখানে শেষ নয়। কয়েক মাস পর আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। এবার ঘটনাটা ছিল আরও রহস্যময়। একদিন শ্বশুরজি আমাকে ডাকলেন, বললেন, বৌমা, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। আমি তার রুমে গেলাম, দেখি তিনি একটা পুরনো বাক্স খুলেছেন। বাক্সের ভিতর অনেক পুরনো কাগজপত্র, ছবি, চিঠি। তিনি বললেন, এগুলো তোমার শাশুড়িমার জিনিসপত্র। তিনি মারা যাবার পর আমি এই বাক্সটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। আজ অনেকদিন পর খুললাম। আমি বললাম, কেন বাবা? তিনি বললেন, আমি এখন অনেক শক্তিশালী, আমি তার স্মৃতি মোকাবিলা করতে পারব। তিনি বাক্স থেকে একটা পুরনো ডায়েরি বের করলেন। বললেন, এটা তোমার শাশুড়িমার ডায়েরি, তিনি এতে নিয়মিত লিখতেন। আমি কখনো পড়িনি, আজ পড়ব। আমি বললাম, বাবা, আপনি একা একা পড়বেন? তিনি বললেন, না, তুমি আমার সাথে থাকো। আমরা দুজনে ডায়েরি খুললাম, শুরু থেকে পড়তে লাগলাম। প্রথম দিকের লেখাগুলো ছিল খুব স্বাভাবিক, দৈনন্দিন জীবনের কথা, পরিবারের কথা। কিন্তু শেষের দিকের লেখাগুলো পড়ে আমরা হতবাক হয়ে গেলাম। শাশুড়িমা লিখেছিলেন, আজ আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমার মৃত্যুর পর আমার স্বামী একা হয়ে পড়বেন, তিনি আমাদের বৌমার প্রেমে পড়বেন, কিন্তু বৌমা তাকে প্রত্যাখ্যান করবে, তখন তিনি আরও একাকী হয়ে পড়বেন। আমরা আর শ্বশুরজি দুজনেই থমকে গেলাম। শাশুড়িমা কিভাবে জানলেন এসব? তিনি তো মারা গেছেন ৫ বছর আগে, আর সেই পূর্ণিমার রাতের ঘটনা ঘটেছে মাত্র কয়েক মাস আগে। শ্বশুরজি কাঁপা গলায় বললেন, এটা কিভাবে সম্ভব? তিনি কিভাবে জানলেন? আমি বললাম, বাবা, হয়তো এটা কাকতলীয়, শাশুড়িমা হয়তো অনুমান করেছিলেন। কিন্তু পরের পাতায় যা লেখা ছিল তা পড়ে আমাদের সব সন্দেহ দূর হয়ে গেল। শাশুড়িমা লিখেছিলেন, আমি জানি আমার স্বামী ভালো মানুষ, তিনি ইচ্ছাকৃত কিছু করবেন না, কিন্তু তিনি একাকিত্বে ভুগবেন, তাই আমি আমার বৌমাকে অনুরোধ করছি, আমার মৃত্যুর পর আমার স্বামীর যত্ন নিও, তার সাথে কথা বলো, তাকে একা ফেলে দিও না। আমার চোখে জল এসে গেল। শাশুড়িমা আমার জন্য এমন বার্তা রেখে গেছেন। তিনি জানতেন আমি তার স্বামীর যত্ন নেব, তিনি আমায় বিশ্বাস করতেন। শ্বশুরজিও কাঁদতে লাগলেন, বললেন, আমার স্ত্রী অসাধারণ মানুষ ছিলেন, তিনি সব জানতেন, সব বুঝতেন, আমি কতটা ভাগ্যবান ছিলাম। আমরা পুরো ডায়েরি পড়লাম। শাশুড়িমা আরও অনেক কিছু লিখেছিলেন, তার জীবনের গল্প, তার স্বপ্ন, তার ভালোবাসা। সব পড়ে আমার মনে হলো তিনি এখনও আমাদের সাথে আছেন, আমাদের দেখছেন, আমাদের যত্ন নিচ্ছেন। সেই দিন থেকে আমাদের পরিবারে একটা নতুন বন্ধন তৈরি হল। আমরা সবাই আরও কাছাকাছি এলাম। শ্বশুরজি আর একা নন, তিনি এখন পরিবারের একজন সক্রিয় সদস্য। তিনি আমাদের সাথে সময় কাটান, হাসেন, আনন্দ করেন। আর আমি বুঝলাম যে পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, পরিবার হল ভালোবাসা, যত্ন আর বোঝাপড়ার সম্পর্ক। শ্বশুরজি আমার শ্বশুর নন, তিনি আমার বন্ধু, আমার গাইড, আমার পরামর্শদাতা। সেই পূর্ণিমার রাতের ঘটনা এখন আমাদের কাছে একটা শিক্ষা। আমরা বুঝলাম যে একাকিত্ব একজন মানুষকে কতটা পরিবর্তন করতে পারে, আর ভালোবাসার যত্ন একজন মানুষকে কতটা সুস্থ করতে পারে। এখন কয়েক বছর কেটে গেছে। শ্বশুরজি এখন ৮০ বছর বয়সী, কিন্তু তিনি এখনও সুস্থ, সবল। তিনি আমার বাচ্চাদের সাথে খেলেন, তাদের গল্প বলেন, তাদের পড়ান। একদিন তানভীর আমাকে জিজ্ঞেস করল, মা, দাদু তোমাকে এত ভালোবাসেন কেন? আমি হেসে বললাম, কারণ আমি তাকে ভালোবাসি। তানভীর বলল,
তুমি তো দাদুর বৌমা, তুমি তো তার মেয়ে নও। আমি বললাম, বাবা, ভালোবাসার জন্য রক্তের সম্পর্ক দরকার নেই, দরকার হলো হৃদয়ের সম্পর্ক। তানভীর মাথা নেড়ে বলল, আমি বুঝতে পারছি মা, যখন আমি বিয়ে করব আমিও আমার শ্বশুরবাড়ির সবার যত্ন নেব। আমি তাকে জড়িয়ে ধরলাম, বললাম, তুমি খুব ভালো ছেলে। কিন্তু গল্পের সবচেয়ে মজার অংশ তখন ঘটল যখন আমরা আবিষ্কার করলাম শাশুড়িমা শুধু ডায়েরি লেখেননি, তিনি একটা গোপন ট্রেজার হান্ট তৈরি করে রেখে গেছেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ট্রেজার হান্ট। একদিন শ্বশুরজি ডায়েরির শেষ পাপে একটা ছোট্ট চিরকুট খুঁজে পেলেন। সেখানে লেখা ছিল, যদি তুমি এই ডায়েরি পড়ে থাকো তাহলে জেনে রাখো আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ রেখে গেছি। প্রথম সূত্র, যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম সেই জায়গাটা খোঁজো। আমরা সবাই উত্তেজিত হয়ে গেলাম। শ্বশুরজি বললেন, আমরা প্রথম দেখা করেছিলাম কলেজের লাইব্রেরিতে, কিন্তু সেই লাইব্রেরি তো এখন ভেঙে ফেলা হয়েছে। আমি বললাম, না বাবা, হয়তো এই বাড়ির কোনো জায়গার কথা বলছেন। আপনারা বাড়িতে কোথায় প্রথম দেখা করেছিলেন? শ্বশুরজি ভাবলেন, তারপর বললেন, আমরা যখন এই বাড়িতে প্রথম আসি তখন সামনের বাগানে একটা বড় আম গাছ ছিল। সেই গাছের নিচে আমরা বসে প্রথম কথা বলেছিলাম এই বাড়ি সম্পর্কে। কিন্তু সেই গাছ তো এখনও আছে। আমরা সবাই বাগানে গেলাম, আম গাছের নিচে মাটি খুঁড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর তানভীর একটা ছোট্ট বাক্স পেল। বাক্সটা খুলে দেখি ভেতরে আরেকটা চিরকুট। লেখা ছিল, দ্বিতীয় সূত্র, যেখানে তুমি আমায় প্রপোজ করেছিলে সেই জায়গাটা খুঁজো। রোহন বলল, দাদু, আপনি খুব সাহসী। আপনি আমাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন, মানসিক স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কথা বলা উচিত। টিয়াশা বলল, দাদু, আমি আপনাকে অনেক ভালোবাসি। সেই রাতে আমাদের পরিবারে একটা নতুন শুরু হল। আমরা বুঝতে পারলাম যে পরিবার মানে শুধু একসাথে থাকা না, পরিবার মানে একে অপরের সমস্যা বোঝা, একে অপরকে সাহায্য করা, একে অপরের পাশে দাঁড়ানো। পরের কয়েক মাসে আমাদের পরিবারে অনেক পরিবর্তন এলো। রুদ্রনীল এখন প্রতিদিন সময় মতো বাড়ি ফেরে, আমাদের সাথে খাওয়া দাওয়া করে, বাচ্চাদের সাথে খেলে, আমার সাথে গল্প করে। শ্বশুরজি এখন একজন আদর্শ দাদু এবং শ্বশুর। তিনি বাচ্চাদের পড়াতে সাহায্য করেন, আমার রান্নায় সাহায্য করেন, পরিবারের সবার খোঁজ খবর রাখেন। কিন্তু এখন সবকিছুই একটা সুস্থ সীমার মধ্যে। একদিন আমি শ্বশুরজিকে জিজ্ঞেস করলাম, বাবা, আপনি কখন বুঝতে পেরেছিলেন যে আপনার সমস্যা আছে? তিনি বললেন, যেদিন আমি তোমাকে সেই কথা বলেছিলাম সেই রাতেই আমি বুঝতে পেরেছিলাম। আমি ঘরে ফিরে নিজের কথাগুলো ভাবছিলাম, তখন বুঝলাম এটা ঠিক না। পরদিনই আমি ডক্টর শর্মিলার কাছে গিয়েছিলাম। আমি বললাম, আপনি সত্যিই খুব সাহসী, অনেকে এটা স্বীকার করতে পারে না। তিনি বললেন, মিতালি, জীবনে সবচেয়ে কঠিন কাজ হল নিজের ভুল স্বীকার করা, কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আমি স্বীকার না করতাম তাহলে আমি হয়তো আমার পরিবার হারাতাম। এই ঘটনার পর থেকে আমরা পরিবার হিসেবে আরও কাছাকাছি এসেছি। আমরা এখন নিয়মিত পারিবারিক কাউন্সেলিং করি। ডক্টর শর্মিলা আমাদের সাহায্য করেন। আমরা শিখেছি কিভাবে একে অপরের সাথে খোলামেলা কথা বলতে হয়, কিভাবে সমস্যার সমাধান করতে হয়। রোহন এখন মনোবিজ্ঞান নিয়ে পড়ার কথা ভাবছে। সে বলে, দাদুর ঘটনা আমাকে অনুপ্রাণিত করেছে, আমি মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাই। তিয়াশা স্কুলে একটা প্রজেক্ট করেছে মানসিক স্বাস্থ্য নিয়ে। সে তার বন্ধুদের বুঝিয়েছে যেটা লজ্জার কিছু না। আজ 1 বছর হয়ে গেল সেই ঘটনার। আজ শ্বশুরজির জন্মদিন। আমরা সবাই মিলে একটা পার্টির আয়োজন করেছি। বাড়িতে অনেক মানুষ এসেছে, শ্বশুরজির বন্ধুরা, আমাদের আত্মীয় স্বজনেরা। শ্বশুরজি কেক কাটার সময় একটা ছোট্ট বক্তব্য দিলেন। বললেন, আমি আজ খুব খুশি, আমার পরিবার আমার পাশে আছে। গত বছর আমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার পরিবার আমাকে ছেড়ে যায়নি, তারা আমাকে সাহায্য করেছে। আজ আমি পুরোপুরি সুস্থ এবং আমি প্রতিজ্ঞা করছি যে আমি আমার পরিবারের জন্য সবসময় পাশে থাকব। সবাই হাততালি দিল। আমি শ্বশুরজির চোখে খুশির জল দেখলাম। রুদ্রনীল তার বাবাকে জড়িয়ে ধরল। রোহন আর তিয়াশা দাদুকে ঘিরে নাচতে লাগল। আমি দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলাম। মনে মনে ভাবছিলাম, জীবন সত্যিই অদ্ভুত। কখনো কখনো এমন ঘটনা ঘটে যা আমাদের সবকিছু বদলে দেয়, কিন্তু যদি আমরা সাহস রাখি, সততা রাখি, তাহলে সবকিছুই ঠিক হয়ে যায়। সেই রাতে যখন শ্বশুরজি আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, আমি ভাবিনি যে এই ঘটনাটা এতটা বড় একটা পরিবর্তন নিয়ে আসবে। কিন্তু আজ আমি বুঝতে পারছি যে সেই রাতটা আসলে একটা সংকেত ছিল, একটা সতর্কতা যে আমাদের পরিবারে কিছু সমস্যা আছে এবং আমরা সেই সমস্যাগুলো সমাধান করেছি। আমার শ্বশুরজি আজ একজন সুস্থ, খুশি মানুষ। তিনি তার নাতি নাতনিদের নিয়ে খেলছেন, আমার স্বামীর সাথে গল্প করছেন, আমার সাথে রান্না করছেন।
আর কোনো অস্বাভাবিক আচরণ নেই, শুধু আছে একটা পরিবারের ভালোবাসা। ডক্টর শর্মিলা আমাকে একবার বলেছিলেন, মিতালি, আপনার শ্বশুর যা করেছিলেন সেটা ভুল ছিল, কিন্তু তিনি সেটা স্বীকার করেছেন, চিকিৎসা নিয়েছেন। এটা খুব বড় একটা ব্যাপার। অনেক মানুষ এটা করতে পারে না। তারা তাদের সমস্যা লুকিয়ে রাখে এবং শেষ পর্যন্ত সেটা আরও বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আমি এখন বুঝতে পারি তিনি কি বলতে চেয়েছিলেন। মানসিক স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে এটা নিয়ে খোলাখুলি কথা বলা উচিত। কেউ মানসিক সমস্যায় ভুগলে সেটা লজ্জার কিছু না, এটা যে কোনো অসুখের মতোই। চিকিৎসা নিলে সেরে যায়। আজ আমার পরিবার আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমরা একে অপরকে বুঝি, একে অপরের সমস্যা শুনি, একে অপরকে সাহায্য করি। এটাই তো আসল পরিবার। এই গল্পের শেষে আমি যা শিখেছি সেটা হলো, জীবনে কখনো কখনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে, কিন্তু সেই ঘটনাগুলো থেকে আমরা কি শিখি সেটাই গুরুত্বপূর্ণ। আমার শ্বশুরজির ঘটনা আমাকে শিখিয়েছে যে মানুষ ভুল করে, কিন্তু সেই ভুল থেকে শিখে সামনে এগিয়ে যাওয়াটাই আসল সাহস। আজ রাতে যখন আমি বিছানায় শুতে যাব, আমি শান্তিতে ঘুমাতে পারব, কারণ আমি জানি আমার পরিবার ভালো আছে, আমার শ্বশুরজি সুস্থ আছেন, আমার স্বামী এখন যত্নশীল, আমার বাচ্চারা খুশি। এটাই তো আসল সুখ। এবং সেই রাতের ঘটনা, সেটা এখন শুধুই একটা স্মৃতি, একটা শিক্ষা, একটা সতর্কতা যে পরিবারে সবসময় খোলাখুলি কথা বলা উচিত, সমস্যা লুকিয়ে রাখা উচিত না, কারণ লুকানো সমস্যা একদিন বিস্ফোরণ হয়। আমরা ভাগ্যবান যে সময় থাকতে বুঝতে পেরেছিলাম এবং সঠিক পদক্ষেপ নিয়েছিলাম। আজ আমরা একটা সুখী পরিবার, এবং আমরা চাই সব পরিবারই এমন সুখী হোক। শেষ।